পারি, কিন্তু আমাদের মত সকলের একটাই, সেটা হলো বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। ভোটের অধিকার যদি আমরা ফিরিয়ে দিতে পারি তাহলে গণতন্ত্র থাকবে, তাহলে সুশাসন থাকবে। তা না হলে সুশাসন গণতন্ত্র শেখ হাসিনা যেমন গলা টিপে হত্যা করে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়েছিল শুধু তার ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য, সেই রকম অবস্থাও কিন্তু আমরা এখন ইতিমধ্যে দেখতে পাচ্ছি। গতকালকে আমরা দেখলাম এনসিপির এক নেতা সার্জিস সাহেব, তিনি বললেন যে স্থানীয় সরকার আগে হতে হবে। কারণটা কি ভাই? জাতীয় নির্বাচনের জন্য এদেশের মানুষ লড়াই করেছে, যুদ্ধ করেছে একটি ভোটের অধিকারের জন্য, কিন্তু আপনি বলছেন স্থানীয় নির্বাচন হতে হবে। কারণ শেখ হাসিনার মতো আপনাদেরও ভয়, কারণ রাজনৈতিক বাজারে ভোট আপনাদের নাই, যার কারণে শেখ হাসিনার মতো এনসিপির নেতারাও নির্বাচনকে ভয় পায় এবং অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারাও শেখ হাসিনার মতো নির্বাচনে ভয় পায়। আমরা তাদেরকে বলতে চাই, সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের ব্যবস্থা করতে হবে। আপনার দল সাজানো গোছানোর জন্য এদেশের জনগণ আপনাদেরকে সময় দিতে চায় না। অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় আপনারা যে নাটক করছেন বাংলাদেশে, এই নাটক বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আজকে এদেশের মানুষের একটাই দাবি, সেটা হলো জাতীয় নির্বাচন। কয়েকদিন আগে আমরা পত্রিকায় দেখলাম যে 20,000 মৃত ব্যক্তি শেখ হাসিনার আমলে ভোট দিয়েছে, যেটা বিশ্ব দরবারে একটি নিন্দনীয় ঘটনা। যে মরা মানুষ কখনো কি ভোট দেয়? আপনারা শুনেছেন? কিন্তু সেটাও আমাদের দেখতে হয়েছে শেখ হাসিনার আমলে। এটাও দেখেছি শেখ হাসিনার সরকার, তারা বলেছে যে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকে এই দেশের মানুষের নাকি আয়ুও বাড়ছিল, বলেছিল না? এই যে নাফরমানি কথাবার্তার কারণে এই যে গণতন্ত্র নিয়ে যারা ছিনিমিনি খেলেছেন, ভোটের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলেছেন, তাদেরকে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে। আমি এনসিপি নেতাদেরকে বলতে চাই, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন এবং ভোট নিয়ে টান বাহানা করেন তাহলে এই দায়ভার আপনাদের নিতে হবে। জনগণ যদি একবার খুশি ওঠে, পালানোর পথ খুঁজে পাবেন না। আমাদের নেতারা অনেক সময় বলতেন শেখ হাসিনার পালানোর পথ পাবেন না, কিন্তু ওয়াদুল কাদের আর শেখ হাসিনা তুচ্ছ তাচ্ছিলতার ভাষায় আমাদের নেতাদেরকে তারা সমালোচনা করতেন। আমরা বলতে চাই, বাংলাদেশের নির্বাচন নিয়ে যারা খেলা করছেন এবং এই যে আমাদের ভিতর মত সৃষ্টি হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছেন তাদের অনুরোধ করব, সকল কিছু বাদ দিয়ে আসুন ভাই, গত 17 বছরে যেমন ছিলাম ঐক্য ছিলাম, সেই ঐক্য ধরে আমরা নির্বাচনের ব্যবস্থা করব। যদি না করতে পারি, অন্তর্বর্তী সরকার এই দুর্বলতাকে কাজে লাগাতে পারে এবং শেখ হাসিনার মতো তারা ক্ষমতায় গিয়ে দীর্ঘস্থায়ী করার প্রচেষ্টা চালাতে পারে। সকলকে ধন্যবাদ জানিয়ে সকল বিভেদ ভুলে যে আসুন একসাথে পথ চলে আমরা একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ কে এম রকিবুল ইসলাম রিগুন ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের সম্মানিত সভাপতি, খোলাবাজার দৈনিক খোলাবাজার পত্রিকার সম্পাদক জনাব জহিরুল ইসলাম কলিম। জনাব জহিরুল ইসলাম কলিমকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা সভার প্রতিহিংসার রাজনীতি, গণতন্ত্র, সুশাসন অখিল বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার বন্ধুবর সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী, উপস্থিত প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক ছাত্রনেতা, রাজপথের আন্দোলনের সাহসী যোদ্ধা শামসুজ্জামান দুদু ভাই, উপস্থিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, অভিভাবক ঢাকার সাবেক ডেপুটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম,
উপস্থিত জাসাসের সাবেক সভাপতি, সাংস্কৃতিক আন্দোলনের রাজপথের বিপ্লবী যোদ্ধা প্রিয় রেজাউদ্দৌলা চৌধুরী, উপস্থিত মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েদি সহ নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আলোচ্য বিষয় রাজনৈতিক প্রতিহিংসা। আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের একটি কাজ, সেটা হলো দেশের সার্বিক দিক বিবেচনা করে স্বল্প সময়ের মধ্যে একটি নির্বাচন দেওয়াই তাদের হলো যে প্রধান কাজ। আমরা দেখছি এখন তারা সংস্কারের নামে কাল বাহানা করে, সময় ক্ষেপণ করে তাদের আখের গুছাচ্ছে, তাদের এনজিও গুছাচ্ছে, তাদের পকেট বাড়ি করছে। ইতিমধ্যে আমরা যে শুনতে পাচ্ছি বা পত্রপত্রিকায় দেখছি যে তারা ইতিমধ্যে কয়েক হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে তারাও পাচার করছে। তাহলে শেখ হাসিনার সাথে এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পার্থক্য কোথায়? আমরা দেখছি এদের ভিতরে কোন শেখ হাসিনার যে পতাকা, শেখ হাসিনার উপরে যে পতাকা ভর করেছিল, এদের ভিতরে সেই পতাকা ভর করছে। তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের এনজিও এবং তাদের নিজেদের পকেট এবং গোছানোর জন্য তারা মরিয়া হয়ে উঠছে। আমরা কিছুদিন আগে দেখেছি যে জনতার মেয়র নামে খ্যাত ইঞ্জিনিয়ার এসরাক এর নামে হাইকোর্ট একটি রায় দিয়েছিল। সেই রায়কে কার্যকর যাতে না হয়, তারা তাদের নিজেদের নিয়োগপ্রাপ্ত একজন লোক দিয়ে একটি মামলার বিরুদ্ধে রিট করেছে, মানে তারা একটা আপিল করেছে। যে আপিলের নামে জননেতা ইসরাককে তারা দায়িত্ব দিচ্ছে না। আমি মনে করি বর্তমান সরকার এই পায়ে পাড়া দিয়ে একটি ঝগড়া করার যেরকম একটা পায়তারা মানে চালায়, এরা তাই করতেছে, যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো যে আপনাদের মূল উদ্দেশ্য হলো দেশে একটি রাজনীতি মানে নির্বাচন দিবেন, জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতায় আসবে তারা দেশ পরিচালনা করবে। দেশে যা ভালো মনে হয়, যারা জনগণ যাকে ভালো মনে করে তাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে। যদি করতে হয় সংস্কার করতে হয় সংস্কার করবে। আমি আপনাদেরকে অনতিবিলম্বে বলবো, প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, অনতিবিলম্বে আপনারা তফসিল ঘোষণা করুন। তফসিল ঘোষণা করে দ্রুত নির্বাচনের তারিখ দেন, এবং আপনি যদি এতে ব্যর্থ হন, তাহলে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছে আপনারা পালানোর জায়গা পাবেন না। বিএনপি জাতীয়তাবাদের যে 16 কোটি মানুষ আছে, তারা যদি রাস্তায় নামে আপনারা পালানোর সুযোগ পাবেন না। দ্রুত নির্বাচন দিন, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা আলোচনা করবেন খুব সংক্ষেপে, আমি অনুরোধ করছি যে 11:15টার মধ্যে আমি অনুষ্ঠানটি শেষ করব। তো এখন সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসবেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে প্রতিহিংসার রাজনীতি, গণতন্ত্র, সুশাসন, প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের সকলেরই অত্যন্ত পরম শ্রদ্ধা আওয়ামী দুঃশাসন বিরোধী রাজপথের সাহসী যোদ্ধা, বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান, আমাদের সকলের পরম শ্রদ্ধা জননেতা শামসুজ্জামান দুদু, উপস্থিত ৭১-এর রণাঙ্গনের বীর যোদ্ধা, যেই মুক্তিযোদ্ধাদের জন্য আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি, মানচিত্র পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, আমাদের সেই প্রিয় নেতা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের আমাদের সাহসী যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল সালাম, উপস্থিত বিএনপির সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক এবং জাসাসের বিপ্লবী সভাপতি, বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের
অত্যন্ত জনপ্রিয় এবং প্রিয় মুখ, আমাদের সকলের শ্রদ্ধেয় জননেতা রেজাউদ্দৌলা চৌধুরী, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, বন্ধুরা আমার, এই আন্দোলন হয়েছিল, মূল লক্ষ্য ছিল এই ফ্যাসিবাদ এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য। আর এখন দেখি আল্লাহর রহমতে আমাদের নেই কি, মানে এই শাসন ব্যবস্থা শেখ হাসিনাকে হার মানিয়েছে, একদম পরিষ্কার। এই অন্তর্বর্তীকালীন সরকারের তথাকথিত কিছু দালাল এবং ষড়যন্ত্রকারীদের কারণে আজকে শাসন ব্যবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, আমরা ফ্যাসিবাদের জনক শেখ হাসিনাকে হার মানিয়েছি। ইনশাআল্লাহ নেই কি আমাদের মাঝে, মানে লুটপাটের স্বর্গরাজ্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে বাংলাদেশে কিছু নেই, শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই, অর্থনীতি তো শেখ হাসিনা যেটুকু ধ্বংস করে গেছে, আর যেটুকু নিঃশ্বাস নেওয়ার মতো ছিল এইটুকু মাশাআল্লাহ ওনারা সদ্ব্যবহার আল্লাহর রহমতে সর্বোচ্চ। আর যদি শাসন ব্যবস্থা তুলনা করেন, আওয়ামী লীগের 16-17 বছর আর ওনাদের কত 9 মাস মনে হয়, আল্লাহর রহমতে শেখ হাসিনাও ফেল ওনাদের কাছে। আল্লাহ ওনাদের প্রতি নেক হায়াত দান করুক, এইভাবে যাতে মানে দেশ ধ্বংসের যে কলকাঠি এটা যাতে ওনারা ভবিষ্যতে নাচতে পারে, আল্লাহ ওনাদের প্রতি দয়া করে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই আপাতত এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্র অখণ্ডতা রক্ষার স্বার্থে প্রতিহিংসা ভুলে যেতে হবে। আমাদের ভিতরে যদি কোনো প্রতিহিংসা থাকে, আসুন সকল প্রতিহিংসা ভুলে সুশাসনের জন্য জাতীয় ঐক্যের প্রতীক বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হই। আর যদি ঐক্যবদ্ধ না হই তাহলে ফ্যাসিবাদ এরপরেরটা আমার পরম শ্রদ্ধা দুদু ভাই বলতে পারেন, ফ্যাসিবাদের পরে কি বাংলাদেশে যা হচ্ছে, আপনারা কি এরকম বাংলাদেশ চাইছেন কেউ? আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণে যা হচ্ছে মাশাআল্লাহ, মানে বৈষম্যের সর্বশেষ প্রান্তে পৌঁছে গেছে। এখন একটা গোষ্ঠী তথাকথিত কিছু ছাত্র আর সমগ্র জাতি বৈষম্যের শিকার। এই বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণে আসুন সকল মত পার্থক্য বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয় ঐক্যের প্রতীক বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হই। যদি ঐক্যবদ্ধ না হই, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা খুব কঠিন হয়ে যাবে। দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের বেড়াজালে আমরা আবদ্ধ। আর সর্বশেষ আর একটি কথা, সবই নয়, আমি প্রায় বলি গর্ব করে, আমাদের একজন ইউনুস আছে, সম্মানিত নোবেলবিজয়ী ডক্টর ইউনুস। আপনি নিজেকে এই যে আপনার চারপাশে যে দেশি এবং আন্তর্জাতিক দালাল চক্র দ্বারা আপনি বেষ্টিত, এরা আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেবে, একদম ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেবে। এখনো সময় আছে এই দালালদের কথা কর্ণপাত না করে জাতীয় দাবি, 17 বছর মানুষ যে কারণে আন্দোলন সংগ্রাম করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আজকে এই অবস্থায় আসছে, সেই নির্বাচন দ্রুত ঘোষণা করেন। আপনাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, অভিনন্দন, মোবারকবাদ। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন প্রজন্ম একাডেমির সভাপতি জনাব কালাম ফয়েজ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তুল্য ছাত্র নেতা, আজকের জনাব বিএনপি ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু,
অনুষ্ঠানে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, উপস্থিত আছেন জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী, সৈয়দ মোজাম্মেল শাহিদ, আমাদের কলিম ভাই আর অন্যান্য মজলু ভাই সহ নেতৃবৃন্দ। বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন। আপনারা শুনেন বৈষম্যটা কি জন্য? চাকরি পাচ্ছে না মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধার সন্তানরা বেশি করে চাকরি পাচ্ছে বা তাদের জন্য কোটা নির্ধারিত ছিল। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন তারা স্রেফ একটা চাকরির জন্য, যাতে এই চাকরির মানে মেধার ভিত্তিতে চাকরি হয়, এই জন্য তারা কোটা বিরোধী আন্দোলন করেছিলেন। যারা কোটাতে জেলা কোটা আছে এবং মেধা কোটা ছাড়াও এই যে মুক্তিযোদ্ধা কোটা, সেখানে সিংহভাগ চাকরি চলে যাচ্ছিল মুক্তিযোদ্ধা কোটার নামে মেধাহীন ছেলেদের কাছে, ছেলেমেয়েরা পেত। এজন্য কোটা বিরোধী আন্দোলন হলো। মজার ব্যাপার হচ্ছে যারা কোটা বিরোধী আন্দোলন করলেন, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করলেন, আমাদের শাহিন ভাইয়ের বক্তব্য অনুসারে বোঝা যাচ্ছে তারাই বৈষম্য সৃষ্টি করলেন এবং তারা পুরো জাতিকে বৈষম্যের শিকার বানালেন। কারণ সারা দেশের মানুষ সব সময় দীর্ঘ 15, 16 বা 18 বছর ধরে চেষ্টা করেছে একটা ভোট দেওয়ার জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য। স্থানীয় নির্বাচন হোক অথবা জাতীয় নির্বাচন হোক, লাইন দিয়ে ভোট দাঁড়ানো এটা আমাদের দেশের একটা উৎসব। আমার বাড়ির দরজায় ভোট কেন্দ্র, জন্মগ্রহণের পর থেকে আমরা ভোট দিতে দেখেছি। যখন ইউনিয়ন পরিষদ নির্বাচন বা জাতীয় নির্বাচন হয়েছে, একেবারে বিশাল আনন্দ। কেন জানি না, একটি দরিদ্র দেশের মানুষ ঈদের মতো আনন্দ বা ঈদের চেয়েও বেশি আনন্দ অনুভব করে একটি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। আমি শুধু এইটুকু বলবো, যে বছর আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি তারপরের বছরই আমরা ডাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের অধিকার পেয়ে গেলাম। আনন্দে আমরা আত্মহারা যে এত বছর ডাকসু নির্বাচন হচ্ছে না, এবার 88 সাল নির্বাচন হচ্ছে, আমরা ভোট দিব। কি আনন্দের সাথে আমরা ভোট দিতে গেলাম। তারপরে আরেকটা নির্বাচন হলো, কিন্তু আমাদের জামানায় আমরা আর ডাকসু নির্বাচন পেলাম না। যে আনন্দ ভোট দানের মাধ্যমে, কেন আনন্দ? কারণ আমার সমাজে একজন দরিদ্র মানুষ আছে, ভিক্ষুক আছে, নানান শ্রেণী পেশার মানুষ আছে, কিন্তু নাগরিক হিসাবে প্রত্যেক আইডি কার্ড আছে, প্রত্যেকের এই ভোটের তালিকায় নাম আছে। ভোট যখন আসে তখন দেশের যিনি প্রধান, তার যেমন একটা ভোট, যেমন ভিখারি যার কোনো অধিকার নাই, যার এক ক্রান্ত জমি নাই, তারও একটা ভোট। এবং প্রভাবশালী লোকরা সেই মসজিদের কাছে গিয়ে বলেন, মসজিদ তুমি তো উক্রাইন থাকো, আমরা তো দেশের মানুষ এই জন্য উক্রাইন থাকার জন্য ভালো বুঝি, জমি নাই, অনেক জমিতে থাকে, কিন্তু তার একটা ভোট আছে, তার কাছে গিয়ে বলে যে তুমি আমাকে ভোট দিবা। এই যে ভোট দানের অধিকার, এই যে সমতা, এই সমতার জন্য বিএনপি লড়াই করছে। বিএনপি বলছে যে ভিক্ষুকের যে অধিকার, গৃহহীনের যে অধিকার, আমারও সেই অধিকার, সে অধিকার প্রতিষ্ঠার জন্য, এই বৈষম্যহীন করার জন্য বিএনপি আন্দোলন করে যাচ্ছে গত 16-17 বছর ধরে। আর যারা এই বৈষম্য কোটা বিরোধী একটা চাকরির জন্য আন্দোলন করেছে, আর দেশের মানে মুক্তার হয়ে গেছে, তারা সব প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে এবং বিএনপি কে মস্ত প্রতিপক্ষ বানিয়ে মনে করতেছে যে এই যে সংস্কার করতেছে বিএনপি, সংস্কার বিরোধী একটা শক্তি। অথচ যখন সংস্কারের স্বপ্ন কেউ দেখে নাই, তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। শুধু তিনি নিজের দলীয় লোক না, সকলের সমন্বয়ে, সকল এদের গণতন্ত্র মঞ্চ থেকে শুরু করে সকলদের সাথে আলাপ আলোচনা করে তাদের বিএনপি ছিল 27 দফা, অন্যান্যদের 11-12 দফা, সবগুলোকে সমন্বয় করে 31 দফা। সেই সংস্কার যখন কেউ কল্পনাও করে নাই, সেই জিনিসটাকে তারা সামনে এনে বিএনপি কে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। আমরা বলবো যে আমরা কেউ প্রতিপক্ষ নই, আমরা দেশের মানুষ, আমরা সমতার ভিত্তিতে দেশে চলতে চাই এবং সমতার ভিত্তিতে আমরা আমাদেরকে অধিকার বুঝিয়ে নিতে চাই। বর্তমান সরকারের কাছে সাহিত্যের ভাষা আমার বলতে হয়, এই যে সরকারের মধ্যে কুচক্রীরা রয়েছে, এই কুচক্রীদের কাছ থেকে প্রফেসর ইউনূস অবশ্যই বুঝতে পারেন নিঃসন্দেহে তিনি কিভাবে এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিবেন, কিভাবে মানুষ এদেশের ভোটের জন্য লড়াই করেছে, এটা তিনি নিশ্চয় বুঝতে পারেন এবং আমাদের অধিকার ফিরিয়ে দিবেন, এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন 2 মিনিট আসাদুজ্জামান বাবুল, সাংবাদিক আসাদুজ্জামান বাবুল। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা আলহাজ মোহাম্মদ হাসানুল ইসলাম রাজা। আমরা তাকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দুঃখিত দেরি হয়ে গেছে আসার জন্য, সবার কাছে ক্ষমা চাচ্ছি। আজকের আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অতিথি বৃন্দ, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় প্রতিহিংসার রাজনীতি, গণতন্ত্র, সুশাসন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা।
আজ যখন এখানে আমরা একটি আলোচনা, এরকম গুরুত্বপূর্ণ আলোচনায় সমবেত হয়েছি, তখন আমাদের ক্যান্টনমেন্টে একটি গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। হ্যাঁ, তো এই আলোচনাতে আজকে বাংলাদেশের যে কঠিন সংকট চলছে, এই সংকটের সমাধান হবে বলে আমরা প্রত্যাশা করছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের সমস্ত বিরোধী দল গত 15 বছর যে গণতন্ত্রের জন্য লড়াই করছে, যে সুশাসনের জন্য লড়াই করছে, সেই সুশাসন আমরা পেয়েও মনে হয় হারাতে বসেছি, সেই রকম একটি ভীতি আমাদের মধ্যে কাজ করছে। বন্ধুরা আমার, আজকে সমস্ত সমস্যার সমাধান একমাত্র উপায় হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচন যদি আমরা সঠিক সময়ে পরিচালনা করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে পরে এই সকল সমস্যার সমাধান হয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আবার তার সঠিক পথে পরিচালিত হবে। সেই জন্যই আমাদেরকে সবাইকে কাজ করতে হবে। আমরা দেখেছি বর্তমান সরকারের এই ব্যাপারে একটু অনীহা দেখা দিচ্ছে। নির্বাচনটাকে যত পিছানো যায় ততই যেন বাংলাদেশের জন্য মঙ্গল, এরকম একটি স্বপ্ন দেখানো হচ্ছে। যদিও এই স্বপ্নটা সঠিক নয়, আমাদেরকে এক ভ্রান্ত ইয়ের থেকে শুরু করে আবার নতুন আরেকটি ষড়যন্ত্রের মধ্যে পতিত করা হয়েছে বলে আমি মনে করি। তো বেশি কথা বলতে চাই না। এই সমস্ত সমস্যার সমাধান হতে পারে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, এবং আশা করি যে এই সঠিক সময়ের মধ্যে, সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনটি হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ সাংস্কৃতিক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি অনুষ্ঠানটি 12টার মধ্যে শেষ করবো, সবাইকে আমি অনুরোধ করেছিলাম। তা আমাদের প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই চলে যাবেন, উনি বাংলা বিষয়ে একটা প্রোগ্রাম থাকার কারণে। তো এখন বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আব্দুল সালাম। আজকে এই অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি, সাংস্কৃতিক দলের নেতা হুমায়ুন ব্যাপারী উপস্থিত আছেন। আজকে প্রধান অতিথি এক সময় তুখোর ছাত্র নেতা, ছাত্র দলের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান বুদু উপস্থিত আছেন। একসময় সাবেক ছাত্র নেতা, বিএনপির সম্পাদক মন্ডলীর সাবেক সদস্য রেজাবুদ্দৌলা চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমাবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাজনীতি সুশাসন, আসলে রাজনীতি নাই, সুশাসন তো আসবে করতে। আজকে সুশাসনের জন্যই তো আমরা শেখ হাসিনাকে বিদায় করলাম, যে সুশাসনের জন্য গণতন্ত্রটা ফিরে পাবো, মানুষ তার প্রতিনিধি নির্বাচন করে পার্লামেন্টে পাঠাবে, তারা ঠিক করবে দেশটা কিভাবে চলবে। কিন্তু আজকে সেটা নিয়েও একটা সংশয় সৃষ্টি হচ্ছে। 9 মাস কেটে গেছে, 10 মাস হবে, কিন্তু এর মধ্যেও সংশয় কাটছে না। জনগণই প্রশ্ন করে, ভাই নির্বাচন হবে, কবে হবে? ভাই ওনারা ছাড়বে না, 5 বছর থাকবে। এই যে একটা অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার মধ্যে তারা মুখে যত কথাই বলুক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রের সুবাতাসও যেমনি বইছে না, ঠিক তেমনি অর্থনীতিতেও মন্দা ভাব কাটছে না। আমরা দেখেছি যে গতকালকেই প্রখ্যাত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ নাই। তারা যে এত করে বলতেছেন বিদেশ থেকে এত টাকা পয়সা আসতেছে, এত উদ্যোক্তা আসতেছে, তাহলে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর লক্ষণ নাই কেন?
এটাও কি শেখ হাসিনার মতো ভাওতাবাদী? শেখ হাসিনার সময় আমরা বলেছিলাম যে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, শ্রীলঙ্কার দিকে যাচ্ছে। সেই সময় আমাদের কথায় আওয়ামী লীগও বিশ্বাস করে নাই, আরো অনেকে উল্টা বলেছে। কিন্তু দেখা গেল যে শেখ হাসিনার সময় তাই হয়েছে। আপনারা দেখেছেন আজকে বিশ্ববাজারে টাকার মান কোথায় গিয়ে ঠেকেছে। তার পাশাপাশি আজকে বেকার সমস্যা ডে বাই ডে বাড়ছে। এটা আমাদের কথা না, এটা সরকারের জরিপে মধ্যে বের আসছে যে বেকার সংখ্যা বাড়ছে। এই সরকার ভালো কিছু যে করতেছে সেটার তো কোনো লক্ষণ নাই। আর যখনই আমরা নির্বাচনের কথা বলি তখনই অনেকে বলেন বিএনপি খালি নির্বাচন করে। এতদিনে যদি নির্বাচন হয়ে যেত, নির্বাচিত সরকারটা রাষ্ট্রের দায়িত্ব নিত, তাহলে তো এই সমালোচনাগুলো জনগণ নির্বাচিত সরকারের ব্যাপারেই করতে পারত, আর নির্বাচিত সরকারের দায় থাকতো। উপরন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে আজকের এই সরকারের মূল এজেন্ডা ছাইরা অন্য এজেন্ডা নিয়ে আজকে তারা করতেছে। অন্য এজেন্ডা কি? আজকে রোহিঙ্গাদের এখানে করিডোর দিতে হবে। কি কারণে দিতে হবে ইউনূস সাহেব? কারণটা কি? বাংলাদেশের এমন কোন অবস্থা হয়ে যায় নাই, আমরা নিজেরাই বাঁচতে পারতেছি না, আবার রোহিঙ্গাদের জন্য আমার করিডোর দিতে হবে। কিন্তু আমরা তো জানি ওইখানে সাজানো একটা পরিকল্পনা, ওইখানে আলাদা আরেকটা রাষ্ট্র, আরেকটা স্টেট গঠনের জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র বহুদিন ধরে চলছে। কাজে আল্লাহর রাস্তে ইউনূস সাহেব বাংলাদেশকে সেটার মধ্যে ঠেলে দিয়ে না, এবং সেই অধিকার আপনাকে কেউ দেয় নাই সেই ধরনের কোনো কিছু করার। আপনি চট্টগ্রাম পোর্টকে আজকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন। কি কারণে? কি কারণে দিবেন? এই ম্যান্ডেট আপনাকে কে দিল? নির্বাচনের কথা বললে ওইটা বলে যে নির্বাচন দেয়া যাবে না, সময় মতো দিব, আর ওইগুলো আপনি দিচ্ছেন। এটা আপনাকে কে দিচ্ছে? কোন রাজনৈতিক দল বলছে? বাংলাদেশের কোন জনগণ বলছে? কেউ তো বলে নাই। তাহলে এই এজেন্ডাটা কোথেকে আসলো? কাজে আপনার এজেন্ডা বহির্ভূত কাজ করেন না। আপনি মনে করেন না যে আপনার জবাবদিহিতার ঊর্ধ্বে। সীমা লঙ্ঘন করলে আপনাকেও কিন্তু জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। পরিষ্কার কথা। শেখ হাসিনাও মনে করছিল এরকম, এই দেশটা তার বাপদাদার, যা ইচ্ছা সে তাই করবে। আইন মানে নাই, সংবিধান মানে নাই, কোর্ট মানে নাই, কাছারি মানে নাই, কিছুই মানে নাই।